গুড মর্নিং, আমি চন্দন। হুজুকে বাঙালি হিসেবে আমার খুব নাম আছে। আমি হঠাৎ যে কোনো জায়গায় পৌঁছে যাই। আজকে আমার গন্তব্য হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর এবং মা শারদার জন্মস্থান জয়রামবাটি। এই মুহূর্তে আমি বালি স্টেশনে এসেছি। আমার বাড়ি সোদপুরে। আমি সোদপুর থেকে বালি থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে তারপরে একদম সোজা যাব হচ্ছে গোঘাট। ওই 7:40 নাগাদ বোধহয় একটা গোঘাট লোকাল আছে। আপনাদেরকে কিন্তু আমি দেখাবো সব থেকে কম খরচে কিভাবে আপনি কামারপুকুর জয়রামবাটি ঘুরতে পারবেন। বাড়ি থেকে গোঘাটের ভাড়া হচ্ছে 25 টাকা ওয়ান সাইড। কাউন্টার থেকে জানতে পারলাম 7:40 বালি স্টেশন থেকে গোঘাট লোকাল আছে। আমরা ওই ট্রেনটা ধরে গোঘাট যাই। বালি স্টেশনে মোটামুটি 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা জেনারেলি ঢোকায়। দেখা যাক আজকে কী অবস্থা হয়। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। প্ল্যাটফর্মে কিন্তু বেশ ভিড় আছে। এমনিতেই আজ 23শে ডিসেম্বর, শনিবার, ছুটির দিন ধরতে গেলে। হ্যাঁ, ছুটির দিনই, তাই জন্য সবাই একটুখানি বেড়াতে যাওয়ার মুডেই থাকবে। আর তারপরে এই রাস্তা ধরে কিন্তু অনেকে ব্যান্ডেলেও পৌঁছবে, আর আমার মতন অনেকেই কামারপুকুর জয়রামবাটিও ঘুরতে যাবে। ঠিক 7:40 গোঘাট লোকাল প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। আমি একটা বসার জায়গাও পেয়ে গেছি। বাইরে আশপাশে পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। হাওড়া থেকে গোঘাট যাওয়ার কয়েকটা ট্রেনের টাইম আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এইদিকে ট্রেন জার্নিটা বেশ ভালো লাগে। ট্রেনের দুপাশে দিগন্ত বিস্তৃত চাষের জমি দেখতে বেশ ভালোই লাগছে। নির্দিষ্ট সময় গোঘাট স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো। এখন বাজে সকাল 10:04। এই এখন গোঘাট স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। অর্থাৎ বালি থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা 15 মিনিট। প্রচুর মানুষ এসেছে। এই ট্রেনটাতে খুব অনেক মানুষজন এমনিতেই আসে, কারণ কলকাতা থেকে বেরিয়ে একই দিনে কামারপুকুর ও জয়রামবাটি দেখে আবার বিকেলবেলা বাড়ি ফিরে আসা যায়। চলুন এবারে প্ল্যাটফর্মের সামনে দিয়ে বেরোবো। বেরিয়ে ওখান থেকে টোটো ধরবো। জেনারেলি 30 টাকা করে নেয় শেয়ারে। জানি না আজকে কত নেবে। আমি মাস 2 আগেও এসেছিলাম, তখনও 30 টাকা ছিল। এখন সিজন পড়েছে, প্রচুর মানুষের ভিড়। দেখা যাক। সবার সঙ্গে আমিও এগোতে থাকলাম। প্ল্যাটফর্ম থেকে নেবেই সামনের দিকে এইরকম মারুতি ভ্যান বা টোটো দাঁড়িয়ে থাকে। আপনি ইচ্ছা করলে পুরো গাড়িও বুক করে যেতে পারেন, অথবা সবার সঙ্গে শেয়ারেও যেতে পারবেন। গোঘাট স্টেশনে ট্রেন থেকে নেবে অনেকক্ষণ তো জার্নি হয়। অনেক মানুষ কিন্তু এখানে একটা ওয়াশরুমের আশা করে থাকেন, কারণ ট্রেন থেকে নেবে অনেক বিশেষত মেয়েদের ক্ষেত্রে খুবই দরকার হয়। তাই এখানকার প্রশাসনের কাছে একটা অনুরোধ রইল, এই গোঘাট স্টেশনের কাছাকাছি, কারণ প্রচুর মানুষ আসেন, তো অন্তত একটা ওয়াশরুম রাখার দরকার। একটু দেখুন, অবশ্যই দরকার। আমি টোটো ধরার জন্য এগিয়ে চললাম। এত মানুষজন এসেছেন, এখন কিন্তু এখানে টোটো বা গাড়ির অভাব পড়ে গেছে। অনেকেই কিন্তু গাড়ির জন্য ওয়েট করতে হচ্ছে।
কি হয়েছে, গাড়ি পাননি? আরে এখানে কোনো গাড়ি নেই, কোনো সিস্টেমটা নেই যে আমরা সবাই যাত্রীরা লাইনে দাঁড়ালাম, এলো গাড়ি করে এলাম, আমরা সবাই মিলে উঠে গেলাম, সেটা আলাদা সিস্টেম। এখানে গাছওয়ালির মতন আমরা 6 জন আছি, 5 জন আছি, আমাকে এদাও উঠে পড়লো। তাহলে আমরা লাইনে দাঁড়িয়ে লাইনে পেলাম। লাইন একটা করুন, একটা সিস্টেম করুন, সুন্দর সিস্টেম, যাতে পরিষেবাটা ভালো পাওয়া যায়। বসা যা পারেনি, গাড়ির অবস্থা ভালো নয়। কিন্তু ওয়াশরুমও নেই, অনেকের তো অসুবিধা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, অনেক অসুবিধে। এখানে আসল কথা মনে হয় নতুন কাজ চলছে, ওগুলো করছে না, আশা করি পরে করবে। রেলকে কর্তৃপক্ষকে জানাচ্ছি যেন এটা এই ব্যবস্থাটা শীঘ্রই ব্যবস্থা নেয়। থ্যাংক ইউ। এই কত দিতে হবে? আমাদের ইউনিয়ন রেট কামারপুকুর 30, জয়রামবাটি 50। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে 30 টাকা, তাই তো? দেখুন গাড়িতে এমন ক্রাইসিস, একটা গাড়িতে 5 জন, তারপরে আবার আমি একা, মানে 6 জন। স্টেশন থেকে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। এরপর মেন রাস্তা ধরে প্রায় 25 মিনিট বাদে পৌঁছে গেলাম। অটো আমাদেরকে নামালো হচ্ছে লাহাবাজার মোড়ে। এই যে এইটা হচ্ছে লাহাবাজার মোড়, এই দিক থেকে অটো এসেছে। এবারে আমাদের যেতে হবে হচ্ছে মন্দির কম্পাউন্ডে, অর্থাৎ লাহাবাজার মোড় থেকে এই দিকে সোজা চলে যেতে হবে। মানে যে দিকটাতে আপনাকে নামাবে অটোতে, তার রাস্তাটা ক্রস করে তার উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তা ধরে সামনের দিকে এগোতে হবে। চলুন। রাতে কামারপুকুরে থাকতে চাইলে এই লাহাবাজার মোড়ে ও তার আশপাশে বেশ কয়েকটা প্রাইভেট হোটেল আছে। তবে এইখানে সবথেকে ভালো থাকার ব্যবস্থা রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাস। এখানে অনলাইনে অগ্রিম বুকিং করে আসাই ভালো, কারণ এই ঘরের কিন্তু খুবই ডিম্যান্ড। আমি হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান দেখব বলে। ঢুকেই কিন্তু আপনি ডান দিকে বাঁ দিকে ছোটো ছোটো হোটেল বা রেস্টুরেন্টের মতন পেয়ে যাবেন, যেখানটাতে আপনি কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারবেন। রাস্তা দিয়ে ঢুকেই ঠিক বাঁ হাতে হচ্ছে এটা পার্কিং জোন, বিরাট বড় পার্কিং জোন। গাড়ি নিয়ে আসলে কিন্তু আপনি এখানে পার্ক করে নিতে পারবেন। পার্কিংয়ে প্রচুর গাড়ি, মানে অনেক লোকজন এসছে আজকে। এমনি ট্রেনেও তো দেখলাম যে কত মানুষ এসছে। এসে পৌঁছে গেলাম মেন গেটের সামনে। ঢুকেই প্রথমবারে আপনি ডান দিকে পাবেন মেন যে মঠের জায়গাটা, সেই জায়গায় এর ভেতরে কিন্তু ছবি তোলা যায় না, তাই জন্য গেটের বাইরে থেকেই দেখাচ্ছি। ডান দিকে হচ্ছে অফিস ঘর, আর বাঁদিকে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানটা রয়েছে, কিন্তু সেখানে তো ছবি তোলা যাবে না, তাই জন্য ভেতরে ঢুকে আপনাদের দেখাতে পারছি না। এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানকার যা নিয়ম সেটা আমাকে মেনটেন করে চলতে হবে। চলুন, আমরা সামনে আরেকটা গেট আছে, ওর বাইরে থেকে আমরা যতটা পারি ততটুকু আপনাদেরকে দেখাই। 1951 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও রামকৃষ্ণ মিশনের সদস্যরা এই মঠটা তৈরি করেছিলেন। মঠে প্রসাদ বা যাত্রীনিবাসে থাকতে হলে ডান দিকের অফিস ঘরে যোগাযোগ করতে হয়। আমরা যে মাটির ঘরগুলো দেখছি, এই জায়গাতেই ঠাকুর রামকৃষ্ণদেবের ছেলেবেলা ও কামারপুকুরে থাকার দিনগুলো কেটেছে। কামারপুকুরের জমিদার লাহাবাবু ঠাকুর রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দান করা জমির ওপর এই ঘরগুলো। সামনের এই আম গাছটা প্রায় 170 বছর আগে ঠাকুর নিজে হাতে লাগিয়েছিলেন। এই ঘরগুলোর সামনেই আছে ঠাকুরের বাবার প্রতিষ্ঠা করা তাদের কুলদেবতা রঘুবীরের মন্দির। আর এখানকার শিবলিঙ্গ থেকেই জ্যোতি বেরিয়ে এসে চন্দ্রামণি দেবীর শরীরে প্রবেশ করে গর্ভসঞ্চার হয়ে 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি গদাধরের জন্ম হয়েছিল। পরবর্তীকালে 1951 সালে ঠাকুরের জন্মভিটেতে শ্রী রামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করা হয়। পাশেই আছে যোগীদের শিব মন্দির। আমি ভেতরে ঢুকে মন্দির দর্শন করে এলাম, তার সঙ্গে ভোগের কুপন কেটে নিলাম। আচ্ছা, আপনাদেরকে টাইমটা বলে রাখি। এখানে মন্দির দর্শনের জন্য সকালবেলা সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত টাইম, আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত টাইম হচ্ছে। ভেতরে ঢুকে আপনি মন্দির দর্শন করতে পারবেন। আচ্ছা, মেন গেটের ঠিক উল্টো দিকেই আছে হালদার পুকুর। এই হচ্ছে ডান দিকে হালদার পুকুর যেতে হবে। চলুন হালদার পুকুর একটু ঘুরে আসি। এই হালদার পুকুর কিন্তু ঠাকুর রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত।
এবং উনি ছোট বয়সে একদম বাল্য বয়সে এই পুকুরে কিন্তু উনি সাঁতার কাটতেন। শান্ত এক পরিবেশে এখানটা কিছুক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগে। হালদার পুকুর দেখে আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের ছোট বয়সের স্মৃতি বিজড়িত জায়গাগুলো সব দেখতে যাব। আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রামের এরকম সাধারণ মহিলারা আছেন যারা কামার পুকুর পুরো চত্বরটা ঘুরিয়ে দেখান এবং এরা গাইডের কাজ করেন। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় ওনাদেরকে সঙ্গে নিয়ে নেবেন, তাতে আপনাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে এবং ওনাদেরকে কোনো ডিম্যান্ড সেরকম থাকে না যে অনেক কিছু টাকা দিতে হবে। খুব মিনিমাম একটা কিছু পারিশ্রমিকে ওনারা পুরো আপনাকে ঘুরে দেখিয়ে দেবে। আপনারা চেষ্টা করুন গ্রামের লোকদের, এই মানুষগুলোর পাশে এসে একটু দাঁড়াতে। কি দিদি, কাজকর্ম কিরম হচ্ছে? ভালো ভালো হচ্ছে? আর লোকজন আসছে? আমি তো এর আগে এসেছিলাম গরমের সময়, তখন তো একদম ফাঁকা ছিল। এখন ফাঁকা ছিল, এখন গাড়ি তো হয়ে গেছে। হ্যাঁ, এখন লোকজন আসছে? এখন লোকজন এসছে বাবা। হ্যাঁ, এখন তো ভালো তো লোকজন এসছে, এখন লিচি চাইনি, ওই টোটোই চলে যাচ্ছে। আমাদের পেটের ভাতকে মেরে দিচ্ছে বাবা, জানো। আমার তো গাইডগিরি করি সব এইসব মেয়েরা। না সবাই তো টোটোয় যায় না, যায়, কিছু মানুষ তো কিছু যায়। যায়। ঠাকুর যেখানে বসে আছে রামকৃষ্ণ ঠাকুর ফিরিয়ে যায় না, কিছু হাতে দেয়। একদম সেটাই হচ্ছে হ্যাঁ কথা। বাবা, কখনো হাঁড়ি উপর দিবে না, বাবা ঠিক চালিয়ে দিবে। ঠিক যারা আছে। হেঁটে যাবার ঠিক হেঁটে যাচ্ছে, হেঁটে যাবে। যারা টোটোয় যাবার তারা টোটোতে যাচ্ছে। হ্যাঁ, কত না ওই আশপাশটা ঘুরে দেখাতে? এই আশপাশটা 18টা পয়েন্ট ঘোরাতে দেখাতে আমরা 400 টাকা নিই। মানে কতটুকু এরিয়ার মধ্যে? এটা হচ্ছে আপনার এরিয়া হচ্ছে আপনার মোট 16 কিলোমিটার রাস্তা। 16 এর মধ্যে কি কিলোমিটার জয়রামবাটিও পড়ছে? না, জয়রামবাটি পড়ছে না। আনুর বিশালকি 1.5 গ্রাম লোকাল সাইড সিন। আনুর বিশালকি 1.5 গ্রাম লোকাল সাইড সিন। একটা আনুর বিশালকি যেতে হয় উত্তরে, আর 1.5 গ্রাম যেতে হয় আপনার দক্ষিণে, আর এইদিকে সাইড সিনটা হচ্ছে আপনার সামনের দিকে। হ্যাঁ, সামনে। হ্যাঁ, আর এমনি যদি কেউ পুরোপুরি রিজার্ভ করে একদম পুরো রাউন্ড আমাদের ঘুরতে লাগে 400, এদিকটা ওই দিকটা 600, 1000 টাকা খরচা মোট। আচ্ছা, মোট 1000 টাকা খরচা। মানে 400 টাকার মধ্যে তুমি কামার পুকুর ঘুরবো। হ্যাঁ হ্যাঁ, আর 1.5 গ্রাম ঘোরাচ্ছ? হ্যাঁ, আর জয়রামবাটি শিওর ওইগুলো সব ঘুরতে আমরা 600 টাকা খরচ। এক্সট্রা 600? হ্যাঁ, মোট 1000 টাকা প্যাকেজ। দুটো এমনি সাইড। সময় কত লাগতে পারে? সময় এই দিকটা 2 ঘন্টা, ওই দিকটা হচ্ছে আপনার 2.5 ঘন্টা, মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগবে। এই যে আমার ডান পাশে রামকৃষ্ণ মঠ রয়েছে, তার যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারির পরেই ডান দিক দিয়ে গলি ঢুকছে। এই গলি ধরে আমরা সামনে এগোবো। আচ্ছা, আমরা যে গলিটার মধ্যে ঢুকলাম এটা হচ্ছে লাহাবাবুদের পাড়া বলা হয়। লাহাবাবু হচ্ছে এখানকার তৎকালীন জমিদার ছিলেন। আচ্ছা, গলিতে ঢুকে এই যে প্রথমবারে আমরা বাঁদিকের রাস্তাটা ধরবো। এই বাঁদিকের রাস্তাতে ঠাকুর রামকৃষ্ণদেবের যে পাঠশালায় পড়তেন সেইগুলো রয়েছে এবং তার বাল্যকালে অনেক কিছু রয়েছে। চলুন। গলি দিয়ে বাহাতে ঢুকেই প্রথমে কিন্তু পড়বে হচ্ছে লাহাবাবুর মূর্তি। এই মূর্তিটা কিন্তু ধর্মদাস লাহার। তার ডান পাশে যে দরজাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির যাওয়ার। চলুন বিষ্ণু মন্দির দর্শন করে আসি। ধর্মদাস লাহার মূর্তির পাশ দিয়ে ঢুকে পড়লাম অষ্টাদশ শতাব্দীতে তৈরি করা লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। 3টে খিলান দেওয়া মন্দিরটা খুবই সুন্দর দেখতে। মন্দিরের গায়ে কারুকার্য আজও ভালো আছে। এখানকার মন্দিরে বিষ্ণুদেব পূজিত হচ্ছেন। প্রচলিত আছে এই মন্দিরের ভেতরে মাটির নিচে ঘর আছে। আগে বর্গীরা আক্রমণ করলে জমিদার পরিবার এই ঘরেই লুকিয়ে থাকত। আর বিষ্ণু মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে যে রাসলীলা ক্ষেত্র। এখানে রাসের বিভিন্ন রকম মূর্তি করে রাখা আছে। এইখানে মূর্তি দিয়ে ঠাকুর রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামার পুকুরে আসা, ঠাকুরের জন্ম, ছোট গদাধরের সাধু সেবা, ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে সারদা মায়ের বিবাহ, লাহাবাবুদের বিবাহের গয়না ফেরত, এইরকম বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। দেখলাম এই সময় অনেক মানুষজন এই পূর্ণভূমি দেখতে এসছেন। কামার পুকুর বেড়াতে এসে কিরম লাগছে? খুব ভালো, আমাদের তো প্রায়ই আসি আমরা, ওনাদেরকে বেড়াতে নিয়ে এসেছি। আচ্ছা, আপনার কোথা থেকে? বাঁকুড়া।
আপনি আমার বাঁকুড়া? মেয়ে। আচ্ছা, আপনার আর মেয়ে। ওনার সিনিয়র দাদা টালিগঞ্জ। দাদার কাকিমা। ভীষণ কলকাতা ভালো থেকে? লাগছে, হ্যাঁ কলকাতা থেকে কিরকম লাগছে? ভীষণ ভালো। আজকে কি একদিন ঘোরা? আজকে হ্যাঁ একদিনই। একদিন। আমরা বাঁকুড়ায় থাকবেন, মুকুটমণিপুর যাব। এরপরে মুকুটমণিপুর। বাহ, খুব ভালো। ভালো করে ঘুরুন, আনন্দ করুন। আপনিও ভালো ভালো ভিডিও করে আমাদের উপহার দিন, চেষ্টা আমরা করবো, ঘরে চেষ্টা বসে করবো। দেখি এগুলো। বিষ্ণু মন্দিরের ঠিক পাশেই আছে প্রসন্ন দেবীর মূর্তি করা, স্বয়ং বাল্যকালের গদাধরের একটা মূর্তি। লাহাবাবুর মেয়ে প্রসন্ন দেবী শিশু গদাধরকে পুত্র স্নেহে যত্ন করতেন। আর বা পাশে আছে হচ্ছে লাহাবাবুদের দুর্গা মণ্ডপ, আর দুর্গা মণ্ডপের ঠিক উল্টো দিকেই আছে পাঠশালা। বহু পুরনো দুর্গা মণ্ডপ খুব সুন্দর যত্ন করে রাখা হয়েছে। এই দুর্গা মণ্ডপে এখনও প্রতি বছর দুর্গাপুজো হয়ে থাকে। দুর্গা মণ্ডপের উল্টো দিকেই সেই বিখ্যাত পাঠশালায় ঢুকে পড়লাম। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাহাবাবুদের পাঠশালা। এই পাঠশালাতে ঠাকুর রামকৃষ্ণদেব শিশু অবস্থাতে, অর্থাৎ যখন গদাধর নামে তাকে ডাকা হতো, সেই সময় এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। 5 বছর বয়সে গদাধর এইখানেই পড়াশোনা করতে আসতেন। পাঠশালায় এসে অনেক সময় গদাই ঠাকুর দেবতার চিন্তায় মগ্ন হয়ে ধ্যানস্থ হয়ে পড়তেন। তাছাড়া নির্দিষ্ট নিয়ম মেনে তার পড়াশোনা ভালো লাগতো না, তাই পাঠশালার পাঠও তার শেষ করা হয়নি। বর্তমানে পাঠশালাটা আগের মতনই আছে, শুধু খড়ের ছাউনির জায়গায় টিনের ছাউনি হয়েছে। পাঠশালার ঠিক পাশেই হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চের ঠিক পাশেই আছে পার্বতীনাথ শিব মন্দির। দুর্গা মণ্ডপ দেখলাম, পাঠশালা দেখলাম, এবারে যাব হচ্ছে এই যে কামারপুকুর জায়গাটার নাম হয়েছে সেই বিখ্যাত কামারপুকুর দেখতে। এসে পৌঁছালাম গোপেশ্বর শিব মন্দিরে। ঠাকুর রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে মায়ের সাধনায় বিভোর হয়ে উলঙ্গ অবস্থাতে মা মা করে বেড়াতেন, লোকমুখে গদাই পাগল হয়ে গেছে এই শুনে মা চন্দ্রামণি দেবী এই মন্দিরেই শিবের কাছে হত্যে দিয়ে পড়েছিলেন। যে গোপেশ্বর শিব মন্দির, গোপেশ্বর শিব মন্দিরের ঠিক ডান পাশ দিয়ে একটা সরু গলি ঢুকে যাচ্ছে দুটো বাড়ির মাঝখান দিয়ে। এইখান দিয়ে যেতে হবে হচ্ছে সেই বিখ্যাত কামারপুকুরে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। মানিক রাজা কামারদের কাজের সুবিধার জন্য এই পুকুর খনন করিয়েছিলেন। কামাররা ব্যবহার করত বলে এই পুকুরের নাম হয়েছে কামারপুকুর। কামারপুকুর দেখে আরেকটু এগিয়েই আমি এখন এসে পৌঁছলাম হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের ভিক্ষামা ধনী কামারনির বাড়ির সামনে। এই বাড়িটা অবশ্য নতুন করে তৈরি করা হয়েছে, কয়েক বছর হলো। এখানে খুব পুরনো একটা বাড়ি ছিল, সেটা আমরা বেশ কয়েক বছর আগেও এসে দেখেছি, সেটা একদম ধ্বংসস্তূপের মতন তৈরি হয়ে গেছিল। এখন এটা নতুন করে সাজানো হয়েছে, নতুন করে তৈরি করা হয়েছে, জায়গাটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই ধনী কামারনি গদাইয়ের জন্ম থেকেই সন্তান স্নেহে কিন্তু লালন পালন করেছিলেন। কামারপুকুর গ্রামের কোনায় কোনায় ঠাকুর রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখতে আজ খুব ভালো লাগছে। আরেকটু এগিয়েই দেখলাম বহু পুরনো দামোদর মন্দির। জরাজীর্ণ মন্দিরের ভেতরে কোনো মূর্তি নেই। এই পুরনো ঐতিহ্যবাহী মন্দিরটা রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। হাঁটতে হাঁটতে আরেকটু এগিয়ে এবারে এসে পৌঁছলাম সত্যপীরের দরবারে। এখানেও ঠাকুর সাধনা করতে আসতেন। এবার পীর বাবার মন্দির থেকে আরেকটু পিছন দিকে এসে বাঁদিকে যে রাস্তাটা ঘুরছে, সেই বাঁদিকে রাস্তা ঘুরে এটা হচ্ছে রাধাচরণ দাসের ঠাকুর বাড়ি। এখানে কিন্তু মা ভবতারিণী পূজিত হচ্ছেন। এবারে আমি এসে পৌঁছলাম দুর্গাদাস পাইনের বাড়ির কাছে। এই দুর্গাদাস পাইনবাবুর অহংকার ছিল
তার অন্দরমহলে বাইরের কোনো পুরুষ আসতে পারেন না। তখন ছোট গদাধর মহিলা বেশ ধরে অন্দরমহলে ঢুকে তার অহংকার ভেঙে দিয়েছিলেন। বর্তমানে বাড়িটির অবস্থা খুবই খারাপ। চারিদিকে গ্রামের পরিবেশ দেখতে দেখতে এগোতে থাকলাম। এই কামারপুকুরে সরু সরু গলিপথের মধ্যে অনেক কিছু কিন্তু ঠাকুর রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত জায়গাগুলো এখনো পর্যন্ত রয়েছে। খুব ভালো লাগবে কিন্তু এখানটায় ঘুরে বেড়াতে। চলুন এরপরে যাচ্ছি এখন এসে পৌঁছেছি আমরা হচ্ছে সীতানাথ পাইনের বাড়িতে। এই হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। এখনও কিন্তু ওনার উত্তরসূরিরা এই বাড়িতে থাকেন। এই যে বাড়িটা, ঠিক তার পাশ দিয়ে আমি চলে এসেছি হচ্ছে একটা নাট্যশালা। এটা একটা নাট্যমঞ্চ। ঠিক এই নাট্যমঞ্চতে আগে ঠাকুর রামকৃষ্ণদেব শিব সেজে কিন্তু এখানে যাত্রাপালা অভিনয় করেছিলেন। সেই অভিনয় করতে করতে উনি কিন্তু এখানে সমাধিস্থ হয়ে গেছিলেন। এখন সেই মঞ্চটাকে রামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ হিসেবে নাম দিয়ে এটাকে সংরক্ষণ করা হয়েছে। এই যে ডান দিকে ভগ্ন জায়গাটা, এটা কিন্তু সীতানাথ পাইনদের বিষ্ণু মন্দির ছিল আগে। এই যে তার প্রাচীন কিছুটা ভিত রয়েছে এখানে। আমি বাড়িটা ঘুরে দেখে বেরিয়ে এলাম। ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর। এই কামারপুকুরে ঠাকুরের স্মৃতি বিজড়িত যতগুলো জায়গা আছে সবকটা মোটামুটি আমরা দেখে নিয়েছি। এরপর প্রসাদ খাওয়ার জন্য মঠের গেটের সামনে। রামকৃষ্ণ মঠের বেরোনোর জন্য যে গেটটা রয়েছে ওই গেট দিয়েই কিন্তু প্রসাদ গ্রহণের জন্য ঢুকতে হয়। আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নতুন একটা ভিডিও তৈরি করতে। জানলাম 11:30-এ প্রসাদ বিতরণ শুরু হয়েছে। এখন ভেতরে প্রথম ব্যাচ প্রসাদ গ্রহণ করছেন, আমরা দ্বিতীয়বারে। বাইরে তখন লম্বা লাইন। আস্তে আস্তে নিজের কুপন দেখিয়ে ঢুকে পড়লাম। ভেতরে বড় জায়গাতে মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন, এবং ভেতরেও আলাদা আলাদাভাবে বসে প্রসাদ গ্রহণ করতে হয়। কিছুক্ষণ বাদে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম। এরপরে আমরা যাব হচ্ছে সারদা মায়ের জন্মস্থান সেই জয়রামবাটি। কামারপুকুরে কিন্তু খুব বিখ্যাত হচ্ছে এখানকার সাদা বোঁদে, যেটা ঠাকুর রামকৃষ্ণদেব খুব পছন্দ করতেন। এই যে দেখুন এখানে পরপর বড় বড় দুটো দোকান আছে। চলুন দাদা, কত করে সাদা বোঁদে? 140 টাকা কিলো। কোনটা শুকনো না ভিজে? শুকনো। আমাকে একটু দিয়ে দিন তাহলে। ফেরার পথে এই কামারপুকুরের স্মৃতি হিসেবে এখান থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের ছবিও কিনে নিয়ে যেতে পারেন। এখানে পরপর অনেকগুলো দোকান আছে। আবার এসে পৌঁছে গেছি লাহাবাজার মোড়ে। এখান থেকে অটো বা টোটো যেটা পাবো সেটা ধরে যাব হচ্ছে জয়রামবাটি। একটা টোটো পেয়ে গেছি, 20 টাকা মাথা পিছু ভাড়া। আমি একাই, এখন টোটো রিটার্ন যাচ্ছে, কেউ নেই, আমাকে একাই নিয়ে চললো। কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব 6 কিলোমিটার মতো, সময় লাগে 20 মিনিট। আমি মেঘলা দিনে গ্রাম্য পরিবেশ এনজয় করতে করতে এগোতে থাকলাম। এখন বাইরের ওয়েদারটা দেখে কে বলবে যে দুপুর 2:15 বাজে, মেঘলা করে রয়েছে। আমি তো ভেবেছিলাম বোধহয় বিকেল 4টে বাজে, তারপরে ঘড়ি দেখলাম যে না, এখন 2:15 বাজে। এখন ঠিক 4:30 বাজে। মানে কামারপুকুর থেকে জয়রামবাটি আসতে আমাদের সময় লাগলো হচ্ছে 17 মিনিট। এই যে দাদা আমাদেরকে নামিয়ে দিল টোটো করে। চলুন সামনে মন্দির দর্শনে যাই। সামনের দিকে কিছুটা হেঁটে এগিয়ে গেলাম। প্রথমেই পড়ল শ্রী শ্রী মাতৃমন্দিরের প্রবেশদ্বার। এরই ভেতরে একটা জায়গাতে 1853 সালে 22শে ডিসেম্বরে সারদা মায়ের জন্মগ্রহণ হয়েছিল। মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলার কোনো অনুমতি নেই, তাই জন্য মন্দিরের ভেতরে ছবি দেখাতে পারলাম না।
তবে এই দিক দিয়ে কিন্তু ভেতরে একটু ছবি তোলার মতন ব্যবস্থা আছে, মানে আমরা পাশের এই যে দেয়াল, এই দেয়ালটার বাইরে দিয়ে আমরা ক্যামেরাটাকে তুলে দিয়ে একটু ছবি নিতে পারবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সারদা মায়ের স্মৃতি বিজড়িত পুরনো বাড়ির ঘরগুলো। সামনের ডান দিকে যে ঘরটা, ওটা মায়ের শয়ন ঘর ছিল, আর একদম বাঁদিকে যে ঘরটা, ওটা রান্নাঘর ছিল। সব ঘরগুলোই অতি যত্নে যতদূর সম্ভব আগের মতন করে রাখা আছে। মা সারদা যখন বিয়ের আগে ভাইদের সংসারে থাকতেন, তখন তিনি কিন্তু একটা গোপাল পুজো করতেন। সেই গোপালকে পরবর্তীকালে তার ভাইদের কাছে রেখে দিয়ে যান, এবং এই ঘরের মধ্যে সেই গোপালকে কিন্তু আজও পুজো করা হচ্ছে। এবারে দেখলাম মায়ের নতুন বাড়ি। এখানের ঘরগুলোও খুব যত্ন করে রাখা আছে। মায়ের মন্দির থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে একটু এগিয়েই আছে মায়ের ব্যবহার করা স্নানের ঘাট, সেটা দেখে আসি। পুকুরে পরিষ্কার স্বচ্ছ জল। এই পূর্ণ পুকুরের জল সবাই মাথায় নিয়ে থাকেন। মন্দিরে গেট খুলে যাওয়ার পর আমিও পুরো জায়গাটা ঘুরে দেখে নিলাম। 1923 সালে স্বামী শারদানন্দ মন্দিরটি তৈরি করে মা শারদার নামে উৎসর্গ করেছিলেন। প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় ধুমধাম করে মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। জয়রামবাটি দেখে বেরোলাম, এবারে যাব হচ্ছে দেরেগ্রাম। দেরেগ্রাম মানে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের যে পৈতৃক ভিটে ছিল সেটা দেখতে। চলুন, এখান থেকে একটা টোটো নিয়ে নিতে হবে। টোটো মোটামুটি 100 টাকা মতন নেবে এখান থেকে দেরেগ্রাম পৌঁছতে। আমি জয়রামবাটির পার্কিং থেকে একটা টোটো নিয়ে নিলাম 100 টাকা দিয়ে। টোটোতে দেরেগ্রামে একা যেতেও 100 টাকা, 5 জন গেলেও 100 টাকা। গাছপালার মধ্যে দিয়ে গ্রামের মাটির রাস্তা ধরে যেতে বেশ ভালোই লাগছে। মিনিট 20 চলার পর জয়রামবাটি থেকে 7 কিলোমিটার দূরে একটা মঠের সামনে এসে টোটোটা দাঁড়ালো। ঢুকে সুন্দর একটা বাগানের মধ্যে একটা মন্দির দেখতে পেলাম। এই মন্দিরের ঠিক বাঁদিকের রাস্তা ধরে একটু এগোতেই দেখতে পেলাম মাটির দেওয়াল দেওয়া খড়ের চালের একটা ঘর। এটাই ঠাকুর রামকৃষ্ণদেবের বংশের আদি বাসস্থান। বহু বছর আগে এই অঞ্চলের জমিদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটা মামলায় মিথ্যা সাক্ষী দিতে বলেছিলেন, কিন্তু তিনি রাজি হননি বলে তাকে এই গ্রাম ছেড়ে যেতে হয়েছিল। আর এখন ওনার বসবাস করা ঘর এবং তার আশপাশের জায়গা আমাদের কাছে এক পূর্ণভূমি। এই জায়গাতে এখন সুন্দর একটা আশ্রম তৈরি হয়েছে। আশ্রমের চারিদিক ভালো করে ঘুরে দেখে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আমি অপেক্ষায় থাকব। ঠাকুরের কাছে আমাদের সবার ভালো ও সুস্থ থাকার প্রার্থনা রইল।